এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমাদের এখানে আমরা ডিফল্ট ভ্যালুস রিয়াক্ট হুক ফর্মের ইউজ ফর্মের একটা প্রপস, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালুস, এটা ব্যবহার করতে পারি। তো ডিফল্ট ভ্যালুর আগে আমরা আলোচনা করেছি মোড এবং রিভ্যালিডেট মোড নিয়ে, আর এখন আমরা আলোচনা করছি এটার ডিফল্ট ভ্যালুস এই মোডটা নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট ভ্যালুস অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু নেয়। এই এই যে প্রপসটা আছে, এই প্রপসটা অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু, দুই টাইপের ভ্যালু নিতে পারে। সেটা হচ্ছে একটা ফিল্ড ভ্যালুস আর একটা হচ্ছে প্রমিস। তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা সিনক্রোনাস ভ্যালু আর এইটা হবে একটা প্রমিস অ্যাসিনক্রোনাস ভ্যালু। সো এটা কিভাবে কাজ করে, আমরা আমাদের আগে প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে এখানে যেটা আছে যে আমি প্রজেক্টের যেই প্রিভিয়াস এটা ছিল, প্রিভিয়াস যে সিচুয়েশনটা ছিল সেটাকে একটু বন্ধ করে দিই, এগুলোকে বন্ধ করে দিই। এটাকে আমরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টের এই অবস্থা। এটা একটা নেম, এটা হচ্ছে ইমেল ইমেল ফিল্ড, আর এটা হচ্ছে একটা পাসওয়ার্ড ফিল্ড, আর এটা হচ্ছে সাবমিট বাটন। এবং এখানে যদি আমরা চলে আসি, এখানে বলছে যে দ্য ডিফল্ট ভ্যালুস prop populates the entire form with default values। তো এখানে বলছে যে এটা কি করে যে আমরা যে কোডের মধ্যে যদি চলে আসি, আমাদের দেখতে পাচ্ছি ইনপুট একটা নেম, একটা ইমেল, একটা পাসওয়ার্ড আছে। এখন আমরা চাই এগুলোর প্রত্যেকটার মধ্যে ডিফল্ট ভ্যালু দিতে, এবং আমরা HTML এ দেখেছি আমরা ডিফল্ট ভ্যালু দিতে পারি। কিন্তু এখানের মজার বিষয় হচ্ছে যে আমরা যদি এরকম থাকে যে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, সেখানে 20টা ফর্ম, মানে 20টা ফিল্ড আছে, ইনপুট ফিল্ড আছে। প্রত্যেকটার মধ্যে যদি আমরা ডিফল্ট ভ্যালু দিতে চাই এবং সেগুলোকে যদি ম্যানেজ করতে চাই পরবর্তীতে, তখন কিন্তু এটা একটা খুবই মানে টাইম কনজিউমিং ব্যাপার হবে এবং সেটা অর্গানাইজড হবে না। যে প্রত্যেকটা ইনপুটে গিয়ে গিয়ে আমরা ডিফল্ট ভ্যালু দিলাম, আবার কোনোটায় কোনটা একটু চেঞ্জ করতে হলে আবার সেটা খুঁজে খুঁজে যে ওইখানে দিতে হবে। কিন্তু এটা সেন্ট্রালি একটা জায়গা থেকে অর্গানাইজড ওয়েতে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তখন এই ডিফল্ট ভ্যালু প্রপসটা, ডিফল্ট ভ্যালুস, এই প্রপটা আমাদেরকে অনেক হেল্প করবে। সেটা কি, যে আমরা যদি এরকম দেই যে হ্যাঁ আমাদের ডিফল্ট ভ্যালু, এই যে আমাদের তো অলরেডি আমরা রেজিস্টার করেছি প্রত্যেকটা ইনপুটকে, রেজিস্টার করার পরে কি হবে, এইটার কন্ট্রোলটা অ্যাকচুয়ালি এই ইউজ ফর্মের মধ্যে চলে আসে। তো ইউজ ফর্মের মধ্যে আমরা যেটা ইউজ করতে পারবো ডিফল্ট ভ্যালুস। এই ডিফল্ট ভ্যালুস এটা একটা অবজেক্ট নিবে আর কি, কারণ যেহেতু অ্যাকচুয়ালি এই যে প্রপার্টিগুলো, এগুলো একটা অবজেক্ট আকারে আমাদের এখানে সেভ হয়। তো আমরা এখানে যদি দেখি আমাদের যেই নামে বা যেই কিওয়ার্ডে এইটাকে রেজিস্টার আমরা করেছি, এই ইনপুট ফিল্ডটাকে, সেই নাম এখানে দিতে হবে। সো আমরা একটা দিয়ে শুরু করি যে আমাদের নেম, নেম আমরা দিলাম যে ধরুন বিডি দিলাম, নেম বিডি। এবার আরেকটা দিলাম যে ইমেল, ইমেলের একটা ডিফল্ট ভ্যালু দিলাম ইমেল bd@bd.com, এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই দুইটা ডিফল্ট ভ্যালু আমরা কোথায় দিয়েছি, ইউজ ফর্মের মধ্যে। কিন্তু এই ডিফল্ট ভ্যালুটা আমরা যদি এখন ইউআই তে চলে যাই, রিফ্রেশ করি, দেখা যাচ্ছে যে আমাদের ফর্মের মধ্যে চলে এসেছে। তার মানে যেটা দাঁড়ালো যে আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে না দিয়ে জাস্ট একটা রেজিস্টার নামক এই জিনিসটা দিয়ে রেজিস্টার করে, আর নেম যেই প্রপার্টিটা আছে, নেম প্রপার্টিটা দিয়ে সেটার মাধ্যমে আমরা কি করলাম, এই ফর্ম এলিমেন্টটাকে আমরা ইউজ ফর্মের মধ্যে নিয়ে আসলাম, এটার টোটাল কন্ট্রোলটা। এখন আমরা ডিফল্ট ভ্যালু এখানে যা ইচ্ছা তা দিতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ডিফল্ট ভ্যালুগুলো আমাদের সাবমিটও হবে। যদি আমরা কোনো ভ্যালু না দিই, এখানে আমরা ধরেন এখানে কিছু একটা দিলাম, সাবমিট করলাম, এটা কিন্তু সাবমিট হচ্ছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি।
এখন আমরা এখানে চলে যাই, এখানে গিয়ে আমরা দেখছি যে দ্য ডিফল্ট ভ্যালুস পপুলার দ্য এন্টার ফর্ম উইথ দ্য ডিফল্ট ভ্যালু, সেটা আমরা মাত্রই দেখলাম। এরপরে বলছে যে ইট সাপোর্টস বোথ সিঙ্ক্রোনাস অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস অ্যাসাইনমেন্ট অফ ডিফল্ট ভ্যালুস। সো এবার আমরা একটু এখানে দেখি যে আমরা এখানে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস দুইটাই দিতে পারি। সো এই যে আমরা নাম লিখলাম, এটা লিখলাম, এগুলোকে আমরা এভাবে না লিখে আমরা কি করতে পারি যে মানে এটা কিন্তু সিঙ্ক্রোনাস ওয়েতে, যে আমরা ডিরেক্ট এখানে দিয়ে দিলাম, এটা যখন এক্সিকিউট হবে এটার সাথে সাথে এটাও মানে ডিফল্ট ভ্যালুগুলো এক্সিকিউট হবে। সিঙ্ক্রোনাস ওয়েতে আমরা কাজটা করলাম। কিন্তু আমরা এটাকে চাইলে কি করতে পারি, যে কোনো একটা অবজেক্টে নিয়ে রাখতে পারি, মানে যে কোনো একটা বাইরের অবজেক্টও দিয়ে রাখতে পারি, যেরকম এভাবে দিলাম। ধরুন আমরা এই যে ডিএফ ভ্যালু নামে কিছু একটা দিলাম, এখানে এটা দিয়ে দিলাম, ফাইন। এখন এইখানে তাহলে এটা কি হলো, এটা সিঙ্ক্রোনাস ওয়েতে এটা কাজ করবে। অথবা যদি এরকম হয়, আচ্ছা এখানে আমি জাস্ট এর আগের নামটাই দিয়ে রাখি বিডি। এই এবার হচ্ছে আমরা এই এই ডিএফ ভ্যালুর বদলে এখানে একটা অ্যাসিঙ্ক্রোনাস মানে ওয়েতেও আমরা কি করতে পারি, যে পপুলেট করতে পারি ডিফল্ট ভ্যালু। সাপোজ ধরুন যে এরকম হলো যে আমি যখন এই ফর্মটা ইউআইটা লোড নেবে তখন কোনো একটা এপিআই এর থ্রুতে এই ডেটাগুলা পপুলেট হবে, ফর্মের ডিফল্ট ভ্যালুগুলো পপুলেট হবে, তখন আমরা চাইলে সেটাও এখানে করতে পারি। সিম্পল ব্যাপার, আমরা জাস্ট একটা অ্যাসিঙ্ক ফাংশন দেব, দিয়ে এখানে আমরা জাস্ট ফাংশনটা বলে দেব, সরি এভাবে বলে দেবো, বাস এটা হলো আমাদের। এবার আমরা যদি চাই যে আমরা এখান থেকে কি রিটার্ন করবো, আমরা ডিরেক্টলি রিটার্ন করতে পারি এখান থেকে যে ফেচ সাম এপিআই, ঠিক আছে, একটা এপিআই, তারপরে কি হবে যে আমাদের এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা আমরা এই ডিফল্ট ভ্যালুতে দিয়ে দিতে পারি। তো এইখানে তার মানে কি হচ্ছে যে এই জায়গায় আমরা কিন্তু দেখতে পাবো যে ওই ডিফল্ট ভ্যালুগুলো এখানে পপুলেট হবে। অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন মানে অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতেও এটা কাজ করবে। আচ্ছা, তো এখন আমরা আবার চলে যাই এখানে। সো এটা আমরা পড়লাম, while you can set an inputs default value using default value or default checked, ঠিক আছে। তো আমরা কি করতে পারি যে আমরা একটা যে ভ্যালু সেটা আমরা ডিফল্ট, আমরা তো জানি যে আমাদের এখানে চেকড হতে পারে, ঠিক আছে, অথবা কি হতে পারে যে ডিফল্ট নর্মাল যে কোনো একটা স্ট্রিং নাম্বার বা এই টাইপের কিছু একটা হতে পারে। সো আবার মানে আমাদের ইনপুট এইচটিএমএল এর মধ্যে যে ইনপুটগুলো আছে সেগুলোর সবগুলোই আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তার মানে ওরা এটা ক্লিয়ারলি বলে দিল যে ডিফল্ট ভ্যালু আর ডিফল্ট চেকড দিয়েও আমরা ইউজ করতে পারি। আর এখানে তাহলে এখানে জাস্ট আমাদের এই যেই উদাহরণটা দিয়েছে এখানে এই জায়গাটাতে, এবার আমাদের কিছু রুলস বলছে এই যে ভ্যালুগুলার লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউ শুড অ্যাভয়েড, কি অ্যাভয়েড করতে হবে, যে প্রোভাইডিং আনডিফাইন্ড অ্যাজ ডিফল্ট ভ্যালু অ্যাজ ইট কনফ্লিক্টস উইথ দ্য ডিফল্ট স্টেট অফ কন্ট্রোলড কম্পোনেন্ট। সো এইখানে যেটা বলছে যে আমরা যদি এখানে ডিফল্ট বলে এখানে বিডি আছে, এখন আমরা যদি এখানে সাপোজ আমরা উইলিংলি লিখে দিলাম যে আনডিফাইন্ড, সেটা আমাদের এই জায়গাটাতে গিয়ে যদি আমরা দেই, সাপোজ আমরা এখানে দিলাম, অথবা এখান থেকে ধরলাম যে এরকম একটা এপিআই আসতেছে, মানে এরকম একটা রেজাল্ট আসতেছে যেটার একটা ভ্যালু আমরা উইলিংলি আনডিফাইন্ড দিয়ে দিলাম বা আনডিফাইন্ড ব্যাপারটাকে আমরা হ্যান্ডেল করলাম না, তখন কি হবে যে এটা আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণ রিয়াক্ট যখন মানে এক্সিকিউট করে এই ব্যাপারগুলো, এই যে এই ফাংশনগুলোকে বা এই হুকগুলোকে, তখন সে এটা স্টেট ম্যানেজমেন্টের মাধ্যমে করে। তো যখন সে স্টেট ম্যানেজমেন্টের মাধ্যমে করে তখন সে আনডিফাইন্ডের ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝে না যে এখানে কি কি ইউজ করবে। সেই ক্ষেত্রে আমাদের আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট চলে আসতে পারে। এই জন্য বলা হচ্ছে যে আমরা যাতে আনডিফাইন্ড এই ভ্যালুটাকে ডিরেক্টলি না ইউজ করি। তারপর বলছে যে ডিফল্ট ভ্যালুস আর ক্যাশড, টু রিসেট দেম ইউজ দ্য রিসেট এপিআই। তো ডিফল্ট ভ্যালুগুলো আমরা যদি দিয়ে রাখি তখন এটা ক্যাশড হবে। তো আমরা একটু আগে দেখেছিলাম, আমরা যখন প্রথমে এখানে এসছি তখন কিন্তু
আচ্ছা, আমরা এখানে আবার আনডিফাইন্ড এটাকে তার মানে কি এইভাবে কিন্তু দেওয়া যাবে না। তার মানে আমরা আগের এই বিডিটাকে রেখে দেন, আর আমরা এইটাকে অ্যাসিঙ্ক্রোনাস মানে সিঙ্ক্রোনাস ওয়েতে এখানে ইউজ করব। এবারে এখন দেখেন এখানে কিন্তু আমাদের ডিফল্ট বলে একটু আগে কিছু ছিল না, যেহেতু কোনো রেসপন্স পাচ্ছিল না। তার মানে এখন কিন্তু এই ফিল্ডগুলো একদম খালি আছে, খালি আছে এবং এটা ক্যাশড হয়ে আছে এই ব্রাউজার। আমি যদি এখানে রিসেট মানে রিফ্রেশ করি তখন এটা দেখা যাচ্ছে, কিন্তু এটার চাইতে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ডিফল্ট ভ্যালুগুলোকে রিসেট করতে চাই, মানে আমি চাই যে ডিফল্ট ভ্যালুগুলা ফর্ম সাবমিটের আগে দিয়ে রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে যাক। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের রিসেট এপিআইটা ব্যবহার করতে হবে। সো রিসেট এপিআই নিয়ে আমাদের সামনে আসবে। জাস্ট আমরা এখানে যাই, এখানে গিয়ে একটা জিনিস দেখি যে আমাদের যে রিসেট এপিআই এর মধ্যে কি আছে। রিসেট এপিআই এর মধ্যে সে হচ্ছে কিছু ভ্যালু নিবে, রিসেট অ্যাকশন নিবে এবং কোন একটা কিছু সে এই যে ভ্যালুগুলো নেওয়ার মাধ্যমে সে এখান থেকে আমাদের যেই স্পেসিফিক ভ্যালু আমরা বলে দেব এই ভ্যালুগুলোকে ও রিসেট করে ফেলবে, বা যে কোনো একটা ফর্মের স্পেসিফিক ফিল্ডসগুলোকে রিসেট করে ফেলবে। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। যাই হোক, তো আমরা এই রিসেট এপিআই দিয়ে এটাকে রিসেট করতে পারি। ডিফল্ট ভ্যালুস উইল বি ইনক্লুডেড ইন দ্য সাবমিশন রেজাল্ট বাই ডিফল্ট। তার মানে হচ্ছে যে এটা তো আমরা জানি যে ডিফল্ট ভ্যালুগুলো আমরা যদি এখানে দেই তখন সাবমিট যদি আমরা করি এই সাবমিশনের সাথে ডিফল্ট ভ্যালু যাবে। যদি আমরা এখানে কোনো ম্যানুয়াল ভ্যালু প্রোভাইড না করি, ঠিক আছে, তো এটা যদি না করে তখন কিন্তু এই যে ডিফল্ট ভ্যালুগুলো আসতেছে, এটা তো অ্যাজ ইউজুয়াল ব্যাপার। এরপরের ব্যাপারটা হচ্ছে যে ইটস রিকমেন্ডেড টু অ্যাভয়েড ইউজিং কাস্টম অবজেক্টস containing prototype methods such as moment or luxon as default values. আচ্ছা, তো কাস্টম অবজেক্টস বলতে বোঝাচ্ছে যে আমাদের যদি কোনো থার্ড পার্টি যে প্যাকেজগুলো আছে বা থার্ড পার্টি যে ইয়াগুলো যেমন মোমেন্ট জেস বা এই যে লাক্সন, এগুলা থেকে যেই জিনিসগুলো আমরা পাই, যে অবজেক্টগুলো আমরা পাই, সেগুলাকে আমরা যদি আবার এখানে ডিফল্ট ভ্যালু হিসাবে ইনসার্ট করতে যাই তখন এটা আসলে আমাদের জন্য রিকমেন্ডেড না। সো কারণ এগুলোর মধ্যে অনেকগুলো প্রোটোটাইপিং মেথড থাকে, তো এগুলো আসলে পরবর্তী গিয়ে ফর্ম যখন সাবমিশন হয় সেখানে কনফ্লিক্ট তৈরি করতে পারে। এরপর বলছে দেয়ার আর আদার অপশনস ফর ইনক্লুডিং ফর্ম ডেটা। তো এইখানে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমাদের মনে হতে পারে যে হ্যাঁ, আমাদের সাপোজ আমরা এই ফর্মটা দিলাম, কিন্তু এখন আমরা চাই যে আমাদের ইউজারের একটা আইডি জেনারেট হবে সাপোজ। এখন আমরা কি করলাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের এই যে এটা তো একটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টের সাথে সরি এই অবজেক্টের সাথে আমরা কি করব, আমরা ধরলাম যে আইডি নামে একটা কিছু দিয়ে দিলাম, যে আইডি মানে ধরুন আমরা হচ্ছে গেট আইডি নামে একটা ফাংশন, গেট আইডি নামে একটা ফাংশন এখানে হয়তো বা আছে, আর বা এখানে একটা ফাংশন আছে গেট আইডি। তো এই ফাংশনটার মাধ্যমে এটা আসবে, ঠিক আছে, সাপোজ এটা আইডিটা এই ফাংশনটার মাধ্যমে জেনারেট হয়, আর বাকি হচ্ছে আমরা এটাকে দিয়ে দিলাম সাপোজ। তো এটাও হইতে পারে। তো অথবা ধরেন আমরা যে কোনো একটা আইডি এখানে দিয়ে দিলাম 1 2 এই ইউজারের সাথে সাথে। তো তখন কি হবে যে আমরা এটার সাথে কি করলাম যে আমাদের যে ভ্যালুটা আমরা ওই ইউজার থেকে নিচ্ছি এই তিনটা, সেটার সাথে সাথে আমরা কি করতেছি যে ইউজারকে বলতেছি যে মানে ইউজারকে ট্র্যাক করার জন্য আমরা ইউনিক একটা আইডিও এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে কি করতে পারি আমরা, এই এভাবে একটা যেই ডিফল্ট ভ্যালুতে আছে এই ভ্যালুর সাথে আমরা কি মানে যে কোনো একটা ডেটা বা যে কোনো একটা এই এক্সট্রা ইনফরমেশন ইনক্লুড করতে পারি। সো এটা বিষয় গেল। তারপর আমরা বলতেছি যে ওই যে আমাদের সেম ব্যাপার, ওরা আদার্স দিয়ে বলতেছে এখানে যে কোনো কিছু আমরা ইনক্লুড করতে পারি। তো এই হচ্ছে কিছু বিষয়।
তো ওভারঅল যদি আমরা একটা সামারি করি তাহলে কি আসবে যে ডিফল্ট ভ্যালুকে দুই টাইপের মানে ডিফল্ট ভ্যালুস এই প্রপটাকে আমরা দুই টাইপের ভ্যালু দিতে পারি। একটা হচ্ছে ডিফল্ট ভ্যালুস, এটা একটা সচরাচর একটা অবজেক্ট হয়। তো এই অবজেক্টটাকে আমরা কি করি, আমরা হচ্ছে এই অবজেক্টের মধ্যে আমরা যে কোনো HTML ইনপুট ফিল্ডের ভ্যালু দিতে পারি, বাট এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যেন কোনো থার্ড পার্টি যেমন মোমেন্ট.js, লগজন বা এই টাইপের থার্ড পার্টির যেই প্রোটোটাইপ বেসড ভ্যালুগুলা অবজেক্টগুলো আছে, কাস্টম অবজেক্টগুলো, সেগুলো যাতে আমরা এখানে ইনক্লুড না করি। আর আহ, এটা আরেকটা টাইপের, এটা হচ্ছে সিনক্রোনাস ভাবে আমরা দিতে পারি। আর অ্যাসিনক্রোনাস যদি আমরা কোনো এপিআই থেকে ডাটা ফেচ করে এনে দিতে চাই তাহলে সেটাও করা যায় ডিরেক্টলি। আর এইখানে যেটা হবে যে এই ডিফল্ট ভ্যালুগুলো কি করবে যে ওই এই যে ডিফল্ট ভ্যালুগুলোর এই নামগুলা মানে প্রপার্টিগুলা হবে হচ্ছে যে আম, আমাদের যেই নামে রেজিস্টার করেছি ইনপুট ফিল্ডগুলো সেই নামগুলা হবে। আর এর মাধ্যমে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যদি ডিফল্ট ভ্যালুকে আমরা রিসেট করতে চাই, এটা ক্যাশ হয়ে থাকে, রিসেট করতে চাইলে রিসেট এপিআই আমরা ইউজ করব। এবং এই উম যেই ডিফল্ট ভ্যালুটা আমরা দিচ্ছি সেটার সাথে যদি এক্সট্রা কোনো ডেটা ইনক্লুড করতে চাই তাহলে আমরা এভাবে ইনক্লুড করতে পারি খুব সিম্পল। তো এই হচ্ছে ওভারঅল ডিফল্ট ভ্যালুস এর মাধ্যমে।